Attention everyone, the Night Express arriving on the story station. কিছু গল্প, যে গল্প লুকিয়ে রাখে আর এক গল্পকে, সেই বাংলা ও বিশ্ব সাহিত্যের লুকিয়ে রাখা গল্পের তিলোত্তমা নিয়ে আমাদের প্রেজেন্টেশন দ্য নাইট এক্সপ্রেস। দ্য নাইট এক্সপ্রেসে আজকে আপনাদের জন্য আগাথা ক্রিস্টির লেখা আরকুল পোয়ারোর এক দুর্ধর্ষ গোয়েন্দা কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ ইজিপশিয়ান টোম। আগাথা ক্রিস্টি জন্ম 15th সেপ্টেম্বর 1890 এবং মৃত্যু 12th জানুয়ারি 1976। তিনি একজন ইংরেজ লেখিকা ছিলেন। তিনি 66টি গোয়েন্দা উপন্যাস ও 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80টি বই রচিত করেন। তার রচিত বইগুলির মধ্যে গোয়েন্দা আরকুল পোয়ারো ও মিস মার্পেলের কাহিনীগুলো অন্যতম। আজকে গল্প পাঠ ও ক্যাপ্টেন হেস্টিংসের চরিত্রে জয়, আরকুল পোয়ারোর চরিত্রে শুভঙ্কর, গল্প সূত্রধার আমি সাম্য। শুরু হচ্ছে আগাথা ক্রিস্টির দি অ্যাডভেঞ্চার অফ ইজিপশিয়ান টোম। রোমাঞ্চকর ও নাটকীয় অনেক অভিযানে বড় সাথী হয়েছি আমি। সেই সব অভিযানের মধ্যে একটি অভিযান সবসময় আমার মনকে দোলা দেয় আজও। ধারাবাহিক কয়েকটা খুনের তদন্ত করতে গিয়ে সম্রাট মেনহারার কবর আবিষ্কার এবং সেটা উন্মুক্ত করার ঘটনা আমার বিবেচনায় সবথেকে বেশি যেমনি রোমাঞ্চকর, তেমনি তার মধ্যে ছিল প্রচুর নাটকীয় রসদ। লর্ড কার্নারভন, স্যার জন উইলার্ড আর নিউ ইয়র্কের মিস্টার বেবনার আবিষ্কার করেছিলেন তুতাঙ্ক আমেনের কবর থেকে খুব বেশি দূরে নয়, গির্জার পিরামিডগুলির সান্নিধ্যে তাদের সেই খনন কার্য অনুসরণ করতে গিয়ে অভাবনীয়ভাবে পরপর বেশ কয়েকটা অন্ত্যেষ্টিক্রিয়ার কক্ষ আবিষ্কার হয়। সেগুলি আবিষ্কারের সবথেকে বড় কৌতূহল এত আগ্রহ হলো সম্রাট মেনহারার কবরকে ঘিরে। অষ্টম রাজবংশের সেই সব ছায়াবৃত্ত সম্রাটদের মধ্যে তিনি ছিলেন একজন। যখন প্রাচীন সাম্রাজ্যের পতনের মুখে এই যুগ সম্পর্কে খুব কম খবরই জানা ছিল, সংবাদপত্রগুলিতে সেই অভূতপূর্ব আবিষ্কারের বর্ণনা বিস্তারিতভাবে প্রকাশিত হতে দেখা যায়। এই আবিষ্কার জনসাধারণের মনে দারুণভাবে আলোড়ন সৃষ্টি করে। এরই মধ্যে হঠাৎ স্যার জন উইলার্ড হার্ট ফেল করে মারা গেলেন। অনুভূতিপ্রবণ সংবাদপত্রগুলি উঁচিয়েছিল। হঠাৎ স্যার উইলিয়ার্ডের মৃত্যুর সুযোগ নিয়ে তারা তাদের কাগজের প্রাচীন কুসংস্কারের কাহিনীগুলো নতুন করে ফেঁদে বসল কুসংস্কারচ্ছন্ন মানুষের মনে সুড়সুড়ি দেওয়ার জন্য। সেই সব কাহিনীগুলির সঙ্গে কয়েকজন ইজিপশিয়ান খাজাঞ্চির দুর্ভাগ্য জড়িয়েছিল। ব্রিটিশ মিউজিয়ামের সেই প্রাচীন স্মৃতি বিজড়িত মমি যা একদিন চাপা পড়েছিল, এবার নতুন উদ্যমে খবরের কাগজগুলি কবর খোঁড়ার মতো অভিযান চালাতে তৎপর হয়ে উঠল। ওদিকে মিউজিয়ামের কর্তৃপক্ষ সেসব সত্য মিথ্যায় মেশানো খবরগুলি সরাসরি অস্বীকার করল, কিন্তু তা সত্ত্বেও সেসব কাহিনী ও গল্পকথাগুলো সর্বত্র জনপ্রিয় হয়ে উঠতে দেখা গেল। এক পক্ষকাল পরে মারা গেলেন মিস্টার বেবনার। মারাত্মকভাবে রক্ত বিষাক্ত হয়ে যাওয়ার দরুনই তার হঠাৎ মৃত্যু ঘটে। শুধু তাই নয়, কয়েকদিন পর নিউ ইয়র্কে তার এক ভাইপো নিজেকে গুলিবিদ্ধ করে। এর ফলে প্রতিদিন রাস্তাঘাটে জনসাধারণের মুখে তখন কেবল একটাই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় মেনহারার অভিশাপ। ইজিপ্টের সেই মৃত ব্যক্তির জাদুকরী ক্ষমতার কথা নতুন উদ্যমে প্রচারিত হতে থাকে। তারপরে মৃত প্রত্নতত্ত্ববিদের বিধবা পত্নী লেডি উইলার্ডের কাছ থেকে একটা সংক্ষিপ্ত নোট পেল পোয়ারো। তিনি তাকে তার ক্যানিংটন স্কোয়ারের বাড়িতে তার সঙ্গে দেখা করতে বলেছেন। রোগাটা চেহারা দীর্ঘাঙ্গী মহিলা লেডি উইলার্ড, শোকের গাঢ় রঙের পোশাক পরনে। সম্প্রতি স্বামীর মৃত্যুর শোকে তার মুখটা কৃশ দেখাচ্ছিল। মসিহ পিয়ারো, এত তাড়াতাড়ি আমার আহ্বানে আপনার সাড়া দেওয়াটা মহানুভবতারই পরিচয়। আমি আপনার সেবায় নিয়োজিত লেডি উইলার্ড। আপনি কি বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে চান? আমি জানি আপনি একজন গোয়েন্দা, কিন্তু শুধু গোয়েন্দা হিসেবেই আমি আপনার সঙ্গে পরামর্শ করতে চাই না। আমি আবার এও জানি যে আপনার মতামত খুবই খাঁটি। আপনার কল্পনা শক্তি আছে সারা বিশ্বের প্রচুর অভিজ্ঞতা। মসিয়ে পিয়ারো, অপ্রাকৃতিক শক্তি যেমন ধরুন ভূত প্রেত, এসব সম্পর্কে আপনার কি মতামত? আমাদের পরস্পরের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় লেডি উইলার্ড। একটা সাধারণ প্রশ্ন আপনি নিশ্চয় আমার কাছে করছেন না।
এ আপনার ব্যক্তিগত কৌতূহল বলেই আমার ধারণা। আসলে পরোক্ষভাবে আপনি আপনার স্বামীর মৃত্যুর প্রসঙ্গ তুলতে চাইছেন। হ্যাঁ, ঠিক তাই। তার মৃত্যুর পারিপার্শ্বিকতা আমাকে দিয়ে আপনি তদন্ত করতে চান, এই তো? সংবাদপত্রগুলো ঠিক কী পরিমাণ অনর্থক বকবক করলো, আর এর মধ্যে কতখানি ঘটনাই বা জড়িয়ে আছে আমার জন্য আপনাকে দিয়ে আমি সেটা যাচাই করিয়ে নিতে চাই। তিনটে মৃত্যু, বুঝতেই পারছেন মুসিয়ে পিয়ারো। এক হিসেবে প্রতিটি মৃত্যুর পেছনে একটা না একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়, কিন্তু 3টি মৃত্যু একসঙ্গে করে ভাবতে গেলে অবশ্যই মনে হয় এর মধ্যে যেন অবিশ্বাস্য রকম মিল রয়ে গেছে একটার সঙ্গে আরেকটা দিক লক্ষ্য করতে হবে। কবরটা আবিষ্কারের 1 মাসের মধ্যে তিনটি হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটে গেল। হয়তো নেহাতি কুসংস্কারাচ্ছন্ন, হয়তো সেটা অতীতের কোনো অভিশাপও হতে পারে, যা আমাদের আধুনিক বিজ্ঞানের পরিপন্থী নয়। শুধু ঘটনাগুলো এমনভাবে ঘটে গেছে যে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। ঘটনাগুলো ঘটনা হিসেবেই থেকে যায়, কিন্তু তিনটি মৃত্যুই শেষ কথা নয়। তা এখন আপনার আশঙ্কা কার জন্য? আমার ছেলের জন্য। আমার স্বামীর মৃত্যুর খবর যখন আসে আমি তখন অসুস্থ। আমার ছেলে তখন সবেমাত্র অক্সফোর্ড থেকে ফিরেছিল। সে তখন আমার মৃত স্বামীর কাছে চলে যায়। মৃতদেহ সেই বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে এখন আবার সেখানে চলে গেছে। আমি তাকে অনেক নিষেধ করেছিলাম, অনুরোধ করেছিলাম না যাওয়ার জন্য, কিন্তু সে আমার কথা রাখেনি। সে তার বাবার কাজটা এত বেশি পছন্দ করে ফেলে যে সে তার বাবার স্থলাভিষিক্ত হতে চায়, খনন কার্য চালিয়ে যেতে চায়। আপনি হয়তো আমাকে বোকা ভাবতে পারেন, মানে সরল বিশ্বাসী একজন মহিলা, কিন্তু মুসিয়ে পিয়েরো, আমার কি আশঙ্কা জানেন? ধরুন মৃত সম্রাটের আত্মা যদি তৃপ্তি লাভ না করে থাকে, সম্ভবত আপনার মনে হতে পারে আমি বুঝি বোকার মতন বলছি। না, একেবারে না। ভূত পেতে আমি বিশ্বাস করি। অপ্রাকৃতিক শক্তির প্রতি আমারও আস্থা আছে, আবার আকাঙ্ক্ষাও আছে। আমার তো মনে হয় এ শক্তি বিশ্বের বৃহৎ শক্তির মধ্যে অন্যতম, যা কারো জানা নেই বলে আমার মনে হয়। অবাক হয়ে আমি তাকালাম পোয়ারোর দিকে। পোয়ারো যে কুসংস্কারে বিশ্বাসী আমি কখনো ভাবতে পারিনি, তবে ওই ক্ষুদে মানুষটির মধ্যে অবশ্যই আন্তরিকতা যে ছিল তা স্বীকার করতেই হবে। আপনার এখন ইচ্ছা কি? আপনার ছেলেকে রক্ষা করা, তার কোনো বিপদ না ঘটে, এই তো? ঠিক আছে, আপনার ছেলে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য আমি আমার সাধ্যমতো কাজ করে যাব। হ্যাঁ, সাধারণভাবে তাই, কিন্তু গুপ্ত প্রভাবের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। জানেন লেডি উইলার্ড, মধ্যযুগে অনেক রকমভাবে ব্ল্যাক ম্যাজিকের পাল্টা প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করতে পারবেন। সম্ভবত আমাদের আধুনিক বিজ্ঞানের থেকেও অনেক বেশি কিছু জানতো তারা। যাই হোক, এখন সেই ঘটনার কথায় ফেরা যাক। আমার পরবর্তী কাজের সুবিধার জন্য প্রকৃত ঘটনা আমার ভালোভাবে জানা উচিত। আচ্ছা, আপনার স্বামী সারাটা জীবন ইজিপ্টের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল নাকি করেননি তিনি? হ্যাঁ, তার যৌবনের প্রথম থেকেই এ বিষয়ে তিনি ছিলেন মহান যোগ্য প্রত্নতত্ত্ববিদদের মধ্যে একজন। কিন্তু আমি জানি মিস্টার ব্রেবনার ছিলেন শখের প্রত্নতত্ত্ববিদ। খবরটা কি সত্যি? হ্যাঁ, একেবারেই খাঁটি সত্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী লোক, অর্থের কোনো চিন্তা ছিল না। নিজের খুশি মতো যখন তখন শখ করে যে কোনো বিষয় নিয়ে কাজ করতেন। এক ছেলে মানুষই ছাড়া আর কি বা বলা যেতে পারে বলুন। আমার স্বামী তাকে ইজিপ্টোলজিতে আগ্রহী করে তোলেন, আর তার সেই অগাধ অর্থ ভাণ্ডারের সাহায্য পেয়েই খনন কার্য চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। আর তার ভাইপো, তার পছন্দের ব্যাপারে আপনি কি জানেন বলুন? সে কি আদৌ দলের মধ্যে ছিল? আমি তা মনে করি না। সত্যি কথা বলতে কি জানেন, খবরের কাগজে তার মৃত্যুর খবর দেখার আগে পর্যন্ত তার অস্তিত্বের কথা আমি জানতাম না। আমার মনে হয় না তার ও মিস্টার ব্রেইবনারের মধ্যে আদৌ কোনো ঘনিষ্ঠতা ছিল, আর তার যে কোনো আত্মীয় ছিল কখনো তিনি তা প্রকাশ করেননি। দলে আর কারা সদস্য ছিল? ব্রিটিশ মিউজিয়ামের জুনিয়র অফিসার ডক্টর টসভিল, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামের মিস্টার স্নেইডার, আর একজন তরুণ আমেরিকান সেক্রেটারি ডক্টর
MS। এরা সবাই আমার স্বামীর অভিযানের সাথী হয়েছিল তাদের পেশাদারি ক্ষমতায়। আর ছিল আমার স্বামীর এক অনুগত পরিচায়ক, স্থানীয় লোক, সে নাম তার হাসান। সেই তরুণ আমেরিকান সেক্রেটারির নাম আপনার মনে আছে? আমার যতদূর মনে হয় হারপার, তবে আমি ঠিক নিশ্চিন্ত নই। আমি জানি মিস্টার ব্রেইবানারের সঙ্গে বেশি দিন ছিল না সে। সে যাই হোক, দারুণ আমোদে যুবক ছিল সে। আপনাকে অজস্র ধন্যবাদ লেডি উইলেট। আর কিছু জানার আছে? এই মুহূর্তে কিছু নয়, ব্যাপারটা এখন আপনি আমার হাতে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, মানবতার খাতিরে আপনার ছেলের সব রকম নিরাপত্তার ব্যবস্থা আমি করব। পোয়ারোর কথা ঠিক আশ্বাস পাওয়ার মতো তেমন কিছু ছিল না। লক্ষ্য করলাম তার কথা শুনে লেডি উইলেট যেন পিছিয়ে গেলেন। তবু সে সঙ্গে এ কথাও বলা যায় যে পোয়ারো তার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিল না কিংবা অবিশ্বাস করল না। তার ধারণা তার সেই আশ্বাসে হয়তো তিনি একটু স্বস্তি পেতে পারেন। এদিকে পোয়ারোর স্বভাব আমি বেশ ভালো করেই জানি, আর আমার সেই অভিজ্ঞতা থেকে আমার বিশ্বাস হয় না এত গভীরভাবে কুসংস্কারাচ্ছন্ন হতে পারে সে। বাড়ির দিকে রওনা হতে গিয়ে এই প্রসঙ্গে আমি তার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করলাম। তাকে খুব গম্ভীর এবং আন্তরিক বলে মনে হলো। এই মুহূর্তে তুমি কি ভাবছো আমি জানি হেস্টিংস। হ্যাঁ, এইসব জিনিস আমি বিশ্বাস করি। অপ্রাকৃতিক শক্তি ভয়ঙ্কর, অবশ্য তুমি সেটা ছোট করে দেখতে পারো না। তা এ ব্যাপারে আমরা কি করতে যাচ্ছি তা তো বলবে? ভালো প্রশ্ন করেছো হেস্টিং। শুরু করার আগে তরুণ মিস্টার ব্রেইবনারের মৃত্যুর বিস্তারিত খবর জানার জন্য আমরা নিউ ইয়র্কে একটা টেলিগ্রাম পাঠাবো। কথা মতো সে টেলিগ্রাম পাঠালো। উত্তরটা ছিল বিস্তারিত এবং মূল্যবান। বেশ কয়েক বছর আগে আর্থিক অভাব অনটন চলছিল যুবক রুপার্ট ব্রেইবনারের। বছর 2 আগে নিউ ইয়র্কে ফিরে আসে সে। সেখানে তার আর্থিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। সব থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা আমার মনকে বেশ দোলা দেয়। সেটা হলো সম্প্রতি একটা মোটা টাকা ধার পেতে সমর্থ হয় সে। সেই টাকা তাকে ইজিপ্টে যাওয়ার পথ আরও সুগম করে দেয়। সেখানে আমার একজন ভালো বন্ধু আছে, তার কাছ থেকে আমি ধার পেতে পারি বলেছিল সে। যাই হোক, সেখানে তার পরিকল্পনা মার খায়, তাই নিউ ইয়র্কে ফিরে আসতে হয় তাকে। অভিসম্পাদ দিতে থাকে তার কঞ্জুস জ্যাঠামশাইকে। তবে তার মতে তার জ্যাঠামশাইয়ের স্বভাবই হলো মৃত ব্যক্তির জঞ্জালের যত্নও তিনি নেবেন, কিন্তু নিজের বংশের ভাইপোর জন্য তার কোনো মাথা ব্যথা নেই। ইজিপ্টে বসবাস করার সময়েই স্যার জন উইলার্ডের মৃত্যু হয়। নিউ ইয়র্কে তার জীবন আরও বেশি করে ক্ষয় হতে থাকে। তারপরেই হঠাৎ একদিন কোনো রকম সতর্ক না করেই আত্মহত্যা করে বসে সে। তার মৃতদেহের পাশে একটা চিঠি রেখে যায় সে। সেই চিঠি কতগুলো উক্তি রীতিমতো কৌতূহলের খোরাক জোগায়। মনে হয় তীব্র অনুশোচনা নিয়ে চিঠিটা লিখে থাকবেন সে। নিজেকে সে কুষ্ঠব্যাধির মতো মানুষ বলে উল্লেখ করেছে। সব শেষে সে জানিয়েছে এইসব কারণে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই শ্রেয়। একটা ছায়াকৃত তত্ত্ব আমার মস্তিষ্কে ঘোরাফেরা করছিল। বহু যুগ আগে একজন মৃত সম্রাটের প্রতিহিংসা নেওয়ার কাহিনী সত্যি আমি কখনো বিশ্বাস করি না। এখানে আমি অনেক অপরাধ অনুষ্ঠিত হতে দেখেছি। ধরা যাক এই যুবকটি তার জ্যাঠামশাইকে এ জগৎ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকবে, বিশেষ করে বিষ খাইয়ে। ভুলক্রমে তার জ্যাঠামশাইয়ের বদলে স্যার জন উইলার্ড সেই মারাত্মক বিষ সেবন করে থাকবে। এরপর যুবকটি নিউ ইয়র্কে ফিরে আসে। তার অপরাধ তাকে তাড়িয়ে নিয়ে যায় সেখানে। তারপর তার জ্যাঠামশাইয়ের মৃত্যুর খবর আসে তার কাছে। সে তখন উপলব্ধি করে তার সেই অপরাধ কিরকম অপ্রয়োজনীয় ছিল, আর সেই অনুতাপে আত্মহত্যা করে সে। তুমি তোমার ভাবনার অকপটে স্বীকার করেছ। নিঃসন্দেহে এক অসাধারণ বিশ্লেষণ। হয়তো এটা সত্যও বটে, কিন্তু কফিনের মারাত্মক প্রভাবের কথা তুমি একেবারে ভুলে গেছো বন্ধু। তুমি কি এখনো মনে করো এর মধ্যে তার প্রভাব থাকতে পারে? অনেক অনেক প্রভাব থাকতে পারে, আর সেটা আবিষ্কার করার জন্যই আগামীকাল আমি ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি? হ্যাঁ, সেই রকমই আমি বলছি। পোয়ারোর মুখে আত্মসচেতনতার অভিব্যক্তি ফুটে উঠতে দেখা গেল। এক সপ্তাহ পরের ঘটনা।
আমাদের পায়ের তলায় ধূসর মরুভূমি আর সোনালি বালির প্রান্তর। মাথার উপর তেটে ওঠা সূর্য। আত্মবিশ্বাসের সঙ্গে আমার পাশে হাঁটছিল পোয়ারো। খুদে মানুষটি খুব একটা ভালো ভ্রমণার্থী নয়। মার্সেলিস থেকে আমাদের 15 দিনের সমুদ্রযাত্রা তার কাছে দীর্ঘ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কায়রোয় পৌঁছে আমরা তখনই মিনা হাউসে হোটেলে গিয়ে উঠলাম। জায়গাটা পিরামিডের ছায়াতলে। ইজিপ্টের সৌন্দর্য দারুণভাবে আকর্ষণ করলো আমাকে, কিন্তু পোয়ারোকে ঠিক ততটা নয়। তার পোশাক লন্ডনেরই অনুরূপ। পোশাক পরিষ্কার করার একটা ব্রাশ। মরুভূমির দেশ, ধুলাবালির সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে। আর আমার বুট জোড়া। আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল সে, এগুলোর দিকে নজর রেখো হেস্টিংস। বিশেষ ধরনের চামড়ার তৈরি জুতো, কীরকম চকচকে ভেতরে বালি ঢুকে গেছে, যা খুবই কষ্টদায়ক আর ব্যাপারটা চোখের দৃষ্টির পক্ষে ক্ষতিকারক। আর সূর্যের প্রখর তাপে আমার গোপ কেমন নরম হয়ে যাচ্ছে। স্পিকিংসের দিকে তাকিয়ে দেখো। মাথাটা মানবীয় আর দেহটা সিংহবাহিনীর মতো। আমি এর মধ্যে একটা রহস্যের গন্ধ অনুভব করছি। সেই সঙ্গে এর সৌন্দর্যের তারিফও করতে হয়। আমার কথাটা বোধহয় মনোপ্রত হলো না পোয়ারোর। অসহিষ্ণুভাবে বলল সে, এর জন্য বাতাস কিরকম ভারী হয়ে উঠছে দেখছো না? বাতাসে কেমন যেন একটু অসুখী ভাব। আর কেনই বা হবে না? অপরিচ্ছন্ন ফ্যাকাশে অর্ধেক ঢাকা, এক অভিশপ্ত বালি। এখানে এসো তো, বেলজিয়ামে প্রচুর বালি। তবে ব্রুসেলসে নয়। পিরামিডগুলির দিকে তাকিয়ে কি যেন ভাবলো সে। এই কথা সত্য যে এগুলো শক্ত আর জ্যামিতিক আকারে, কিন্তু ওগুলোর উপরের স্তর অসমতল এবং অপ্রীতিকর। আমার একেবারে পছন্দ নয়। এমনকি গাছগুলো সারিবদ্ধভাবে রোপণও করা হয়নি। একটা উটের পিঠে পোয়ারো উঠে বসেছিল। সেই দৃশ্যটা এড়িয়ে গেলাম কেন কে জানে। আমি দেখলে হয়তো তার চাপা বেদনা ফেটে পড়তে পারে। তার গুরুগোঙানি আর বিলাপ দিয়ে, আর শেষে বিকট চিৎকার। অঙ্গভঙ্গি করে কুমারী মেরি এবং ক্যালেন্ডারে যত সাধুসন্ত আছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানাতে থাকে সে। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উটের পিঠ থেকে সে যখন নামলো, তখন তার শরীর খুবই কাহিল এবং কুঁকড়ে গেছে। তবে আমাকে স্বীকার করতেই হবে যে দুলকি চালে উঠে চলাটা নবাগতদের কাছে ঠাট্টা নয়। বেশ কয়েকদিন আমার দেহটা শক্ত হয়ে রইল। অবশেষে আমরা খনির গর্তগুলোর কাছে গিয়ে পড়লাম। আরেকটু এগোতে একজন লোক আমাদের দিকে এগিয়ে এলো। রোদে পড়া চেহারা, ধূসর দাড়ি ভর্তি মুখ, পরনে সাদা পোশাক আর মাথায় হেলমেট। আমাদের সঙ্গে দেখা করতে এলো সে। আপনারাই মশিয়ে পোয়ারো আর হেস্টিংস? আমরা আপনাদের টেলিগ্রাম যথাসময়ে পেয়েছিলাম, কিন্তু কেউ আপনাদের অভ্যর্থনা জানানোর জন্য যেতে না পারায় আমি অত্যন্ত দুঃখিত। আসলে এখানে একটা অভাবনীয় ঘটনা ঘটে যাওয়ায় সব পরিকল্পনা ভাঞ্চাল হয়ে যায়। আবার কারোর মৃত্যু হলো নাকি? হ্যাঁ। স্যার গাই উইলার্ড? না না ক্যাপ্টেন হেস্টিংস, উনি নন। আমার একজন আমেরিকান সহকর্মী, মিস্টার স্নেইডার। মৃত্যুর কারণ? টিটেনাস। হঠাৎ আমার মনে হলো কোনো অশুভ শক্তি আমার দেহ থেকে সমস্ত রক্ত বুঝি শুষে বার করে নিল। আমার দেহটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে। আমার মনে হলো আমার চারপাশে অশুভ, অস্পষ্ট এবং ভীতি প্রদর্শনের আবহাওয়া বিরাজ করছে। একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা আমাকে পঙ্গু করে দিচ্ছিল। আমি যদি পরবর্তী শিকার হই? উফ, কি ভয়ঙ্কর! আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এ যে অত্যন্ত ভয়াবহ। বলুন মসিয়ে, টিটেনাসে মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই তো? আমার বিশ্বাস হয় না, তবে আমার মনে হয় আমার থেকে ভালো বলতে পারবেন ডক্টর এমএস। তা তো বটেই, কিন্তু আপনি ডাক্তার নন। আমার নাম টস উইল। তাহলে লেডি উইলার্ডের বর্ণনা মতো সে ব্রিটিশ বিশেষজ্ঞ, ব্রিটিশ মিউজিয়ামের একজন ছোটোখাটো অফিসার। এমন একটা কিছু ছিল, সঙ্গে সঙ্গে লোকটার সম্পর্কে গুরুতর এবং দৃঢ় মনোভাব কল্পনা করে নিতে ইচ্ছে হলো আমার। আপনারা যদি আমার সঙ্গে আসেন, আমি আপনাদের সার্গাই উইলার্ডের কাছে নিয়ে যাব। আপনারা এলেই তাকে খবর দেওয়ার কথা। খুব উদ্বিগ্ন হয়েই আপনাদের আসার অপেক্ষা করছে সে। ক্যাম্পে একটা বিরাট টেন্টের কাছে নিয়ে গেল সে আমাদের। তাঁবুর প্রবেশ পথের পর্দাটা ডক্টর টস উইল তুলে ধরতে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে 3টে লোক বসেছিল। সার্গাই, মশিয়ে পোয়ারো আর ক্যাপ্টেন হেস্টিংস পৌঁছে গেছেন। তাদের মধ্যে সবথেকে বয়সী তরুণ যুবকটি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে আমাদের দিকে এগিয়ে এলো সম্বর্ধনা জানানোর জন্য।
তার স্বভাবে কেমন যেন একটা আবেগপ্রবণ ভাব লক্ষ্য করলাম। এ ব্যাপারে তার মার কথা মনে পড়ে গেল। অন্যদের মতো অতটা রোদে পড়া চেহারা তার নয়, তবে তার চোখ দুটো বসে গেছে। এর ফলে তার বয়স 22 বছরের তুলনায় তাকে যেন অনেক বেশি বয়স্ক বলে মনে হচ্ছে। সে যে ভয়ঙ্কর মানসিক চাপে ভুগছে সেটা স্পষ্ট। সে তার দুজন সঙ্গীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল। ডক্টর এমস, বছর 30 বয়স, চুলের ধোসার ছোঁয়া লাগতে শুরু করেছে। আর মিস্টার সেক্রেটারি হারপার, সুন্দর চেহারা যুবক, চোখে হর্নরিম চশমা। কয়েক মিনিট অনুসরণ করলাম তাকে। স্যার গাই এবং ডক্টর এমসের সঙ্গে আমরা বসে রইলাম। মসিয়ে পোয়ারো, দয়া করে আপনি যা যা জানতে চান জিজ্ঞাসা করুন। পরপর কয়েকটা বিপর্যয় হয়ে যাওয়ার পর আমরা ভীষণ বিহ্বল হয়ে পড়েছিলাম। একটার সঙ্গে আর একটার মিল ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। তার আচরণ দেখে মনে হলো দিশাহারা হয়ে পড়েছে সে। তার কথাগুলো তেমন বিশ্বাসযোগ্য নয়। লক্ষ্য করলাম তাকে নিবিষ্ট মনে নিরীক্ষণ করছে পোয়ারো। আচ্ছা স্যার গাই, আপনি কি আপনার অন্তর থেকে এই কাজটা করছেন? নেহাতেই কি ঘটছে কিংবা কি করতে যাচ্ছে সেটা কোনো ব্যাপার নয়। কাজ ঠিকঠাক চলে যাচ্ছে এরকম একটা ধারণা নিয়ে আপনি মনস্থির করতে পারেন। এবার ডাক্তারের দিকে ফিরে তাকালো পোয়ারো। এই ব্যাপারে আপনি কি বলতে চান ডক্টর? বেশ, আমার মতামত জানতে চান? কাজ ছেড়ে আমি চলে যেতে চাই না। তার কথায় বিশেষভাবে নজর দিল পোয়ারো। তাহলে এখন আমরা যে পরিস্থিতিতে আছি তার পর্যালোচনা করে দেখতে হয়। আচ্ছা ডক্টর, স্নিডারের মৃত্যু ঠিক কখন হয় বলতে পারবেন? 3 দিন আগে। তার মৃত্যু টিটেনাসে হয়েছিল, আপনি নিশ্চিত? সম্পূর্ণভাবে। যেমন ধরুন তার মৃত্যু স্টিকনিন বিষে বিষাক্ত হওয়ার ধরুন হয়নি তো? না মসিয়ে পোয়ারো, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এটা একটা পরিষ্কার টিটেনাসের কেস। অ্যান্টিসিডাম ইনজেকশন আপনি দেননি? অবশ্যই আমরা দিয়েছি। তাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টাই আমরা করেছি। অ্যান্টিসিডাম কি আপনার কাছেই ছিল? না, আমরা সেটা কায়রো থেকে সংগ্রহ করে নিয়ে আসি। এই ক্যাম্পে অন্য আর কোনো টিটেনাসের কেস ঘটেছিল? না, একটাও নয়। মিস্টার ব্রেবনার টিটেনাসে মারা যান, এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? হ্যাঁ, সম্পূর্ণভাবে। তার বুড়ো আঙুলটা কেটে যায়, পরে সেটা সেপ্টিকে দাঁড়ায়। যে কোনো সাধারণ মানুষও বলে দিতে পারে তার মৃত্যুর কারণ টিটেনাস জনিত। তবে আমি জোর গলায় বলতে পারি এই দুটো কেস সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাহলে 4টি মৃত্যু সবগুলোই ভিন্ন ধরনের মৃত্যু। একজন হার্ট ফেল করে, একজন রক্ত বিষাক্ত হয়ে, আর অন্যজন আত্মহত্যা করেছে, আর শেষজন টিটেনাসে। ঠিক তাই মসিয়ে পোয়ারো। আচ্ছা, আপনি কি একেবারে নিশ্চিত যে 4টি মৃত্যুর একটার সঙ্গে আর একটার কি কোনো মিল নেই? আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই 4 ব্যক্তি একসঙ্গে এমন কোনো কাজ করেনি যা মৃত্যু সম্রাট ব্রেভার আর আত্মার অসম্মান হতে পারে। অবাক চোখে স্থির দৃষ্টিতে পোয়ারোর দিকে তাকিয়ে রইল ডাক্তার। মসিয়ে পোয়ারো, আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় কথাটা বলেছেন তো? আপনি নিশ্চয়ই এই ধরনের বোকা বোকা কথায় বিশ্বাসী নন। এ একেবারে তত্ত্বজ্ঞানের মতো কথাবার্তা। পোয়ারো স্থির, অবিচল। তার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তার সবুজ বিড়াল চোখ দুটো কেবল পিটপিট করতে থাকলো। অতএব আপনি তাহলে এসব বিশ্বাস করেন না ডক্টর? না স্যার, আমি বিশ্বাস করি না। আমি একজন বৈজ্ঞানিক। বিজ্ঞান যা শিক্ষা দেয় আমি কেবল সেটাই বিশ্বাস করি। তাহলে কি প্রাচীন ইজিপ্টের বিজ্ঞান বলতে কিছুই ছিল না? নরম গলায় জিজ্ঞেস করলো পোয়ারো। উত্তরের জন্য অপেক্ষা করলো না সে। তা সত্ত্বেও মনে হলো এক মুহূর্তের জন্য ডক্টর এমস কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। না না, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, তবে আমার কথার জবাব দিন। এখানকার স্থানীয় লোকেরা কে কি ভাবে? আমার ধারণা গ্রামবাসীরা যেখানে তাদের মাথা ঠিক রাখতে পারে না, স্থানীয় অধিবাসীরা তাদের থেকে খুব বেশি পিছিয়ে থাকতে পারে না। আমি স্বীকার করছি আপনার কথা মতো তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে দিনকে দিন, কিন্তু এর কোনো সঠিক কারণ নেই। আমি অবাক হচ্ছে হেস্টিংস। পোয়ারো তার অবাক হওয়ার নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করলো না। নিশ্চয়ই আপনি সেটা বিশ্বাস করতে পারেন না, কিন্তু জিনিসটা একেবারেই অবান্তর। আপনি যদি সেরকম কিছু ভেবে থাকেন তাহলে প্রাচীন ইজিপ্ট সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না। উত্তর দেওয়ার জন্য পোয়ারো তার পকেট থেকে একটা ছোট্ট বই বার করলো। পুরনো কাপড়ে মোড়া বই। বইটা সে মেলে ধরতেই নামটা দেখতে পেলাম, দি ম্যাজিক অব দি ইজিপশিয়ান অ্যান্ড ক্যালডেনিয়াস। তারপর ঘুরে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে টেন্টে গিয়ে ঢুকলো।
স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল ডাক্তার। ওর কি মতলব বলুন তো? এ ধরনের উক্তি প্রায়শই পোয়ারোর মুখ থেকে শোনা যায়, কিন্তু ওনার মুখ থেকে শুনে স্বভাবতই আমার হাসি পেল। ঠিক জানি না, আমার বিশ্বাস ভূত প্রেতাদির অশুভ শক্তি বিনষ্ট করার কিছু পরিকল্পনা তার আছে। পোয়ারোর খোঁজে বেরিয়ে পড়লাম। অতঃপর মৃত মিস্টার বেবনারের তরুণ সেক্রেটারির সঙ্গে তাকে কথা বলতে দেখলাম। না, মিস্টার হারপারকে বলতে শুনলাম এই অভিযানের সঙ্গে আমি মাত্র 6 মাস জড়িত। হ্যাঁ, মিস্টার ব্রেইনারের ব্যাপারটা আমি ভালো করেই জানি। তার ভাইপোর ব্যাপারে কোনো কিছু আমাকে বলতে পারেন? একদিন এখানে এসে হাজির হয় সে। ছেলেটি খুব একটা খারাপ দেখতে ছিল না, আগে আমি তাকে কখনো দেখিনি, তবে অন্যরা দেখে থাকতে পারে। যেমন আমার মনে হয় MS স্নাইডার তাকে দেখে খুব একটা খুশি হয়নি। বৃদ্ধ ভদ্রলোক সবসময় তাদের দুজনের মধ্যে বাগযুদ্ধ হতে দেখেছি। 1 সেন্টও নয়, বৃদ্ধ চিৎকার করে উঠেছিলেন। এখন তো নয়ই, এমনকি আমার মৃত্যুর পরও কানা করিও পাবে না তুমি। আমার জীবনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার কাজে আমার সমস্ত অর্থ ব্যয় হবে। এই ব্যাপারে আজই আমি স্নাইডারের সাথে কথা বলছি। এই ধরনের আরো অনেক তপ্ত আলোচনা হয়েছিল জ্যাঠা ভাইপোর মধ্যে। তারপরেই তরুণ ব্রেইনার কারোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই সময় তিনি কি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন? কে, সেই বৃদ্ধ ভদ্রলোক? না, সেই তরুণ যুবকটি। হ্যাঁ, আমার বিশ্বাস তিনি বলেছিলেন বটে। একটা গোলমেলে ব্যাপার ছিল তার মধ্যে, কিন্তু তাই বলে খুব একটা মারাত্মক কিছু ছিল না। থাকলে আমার নিশ্চয়ই মনে থাকতো। আর একটা কথা, মিস্টার ব্রেবনার কোনো উইল করে গেছেন? আমরা যতদূর জানি করেননি তিনি। মিস্টার হারপার, আপনি কি অভিযানে থেকে যাচ্ছেন? না স্যার, থাকছি না। এখানকার সব কাজকর্ম মিটে গেলেই নিউ ইয়র্ক ফিরে যাব। আপনার ইচ্ছে হলে আসতে পারেন আপনি, কিন্তু তাই বলে মৃত সম্রাট মেন হারবার পরবর্তী শিকার আমি হতে পারবো না। আমি এখানে থাকলে ঠিক তার লক্ষ্য হয়ে দাঁড়াবো। মনে রাখবেন, নিউ ইয়র্কে তিনি তার একজন শিকারকে পেয়েছিলেন। ওহ, জাহান্নামে যাক। ঘাবড়ে গেছে ছেলেটি। কথাটা বলল সে বেশ চিন্তা করেই। ধৈর্যের শেষ সীমায় এসে দাঁড়িয়েছে সে, একেবারেই শেষ সীমায়। কেমন যেন কৌতূহল হলো আমার। হাঁক চকিয়ে একবার পোয়ারোর দিকে তাকালাম, কিন্তু তার হিয়ালি ভরা হাসি দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, স্যার গাই উইলার্ড এবং ডক্টর টস উইলের সঙ্গে খনন কার্যের জায়গাটা ঘুরে দেখলাম আমরা। মূলপ্রাপ্ত জিনিসগুলো আগেই কায়রোতে সরিয়ে ফেলা হয়েছিল, তবে কবরের অবশিষ্ট জিনিসগুলি কম আকর্ষণীয় নয়। তরুণ বেবনারের উৎসাহ অবশ্যই ছিল, কিন্তু লক্ষ্য করলাম তার আচরণ কেমন যেন একটু অস্বাভাবিক বিচলিত, যা সে অনেক চেষ্টা করেও ঢেকে রাখতে পারছিল না। আমাদের নির্দিষ্ট টেন্টে ফিরে এসে নৈশভোজে যাওয়ার আগে সবেমাত্র হাত মুখ ধোয়ার জন্য বাইরে বেরোতে যাব, ঠিক সেই সময় প্রবেশপথের সামনে একজন দীর্ঘদেহী কৃষ্ণবর্ণের লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার পরনে সাদা রঙের ঢিলা হাঁটুর নিচ পর্যন্ত আড়রেখা, মুখে স্মিত হাসি। আরবি ভাষায় সে আমাদের অভিবাদন জানালো। থমকে দাঁড়ালো পোয়ারো। তুমি হাসান না, মৃত স্যার জন উইডলারের পরিচারক? স্যার জনের সেবা করেছি, আর এখন তার ছেলের সেবা করছি। ওরা বলেছিলেন আপনি নাকি খুব জ্ঞানী ব্যক্তি, অশুভ আত্মা নিয়ে প্রচুর গবেষণা করেছেন। আমার তরুণ মনিবকে এখান থেকে চলে যেতে দিন। এখানে আমাদের চারপাশে, আকাশে বাতাসে প্রচুর অশুভ শক্তি ছড়িয়ে আছে। আকাশে বাতাসে অশুভ শক্তি? হ্যাঁ, আমিও সেটা অনুভব করি। আমাদের নৈশভোজ খুব একটা আরামদায়ক হলো না। মন তখন দারুণ বিক্ষিপ্ত। কখন কি হয়, কে আবার সেই অশুভ শক্তির শিকার হয়, এই চিন্তায় আমাদের সারা মন তখন আচ্ছন্ন। তারই মাঝে ইজিপশিয়ান প্রাচীন সভ্যতা সম্পর্কে টানা বক্তৃতা দিয়ে গেল সে। এক সময় আমরা বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হতে যাচ্ছি, সেই সময় পোয়ারোর হাতে চাপ দিয়ে স্যার গায়ে সামনের দিকে আঙুল দেখিয়ে তার দৃষ্টি আকর্ষণ করলো। টেন্টের মধ্যে একটা ছায়ামূর্তি তখন ঘুরে বেড়াচ্ছিল। সেটা কোনো মানুষের নয়, আমি পরিষ্কার চিনতে পারলাম। কুকুরের মাথাওয়ালা একটা ছায়ামূর্তি। কবরের দেয়ালে খোদাই করা এমন মূর্তি দেখেছিলাম। আক্ষরিক অর্থে আমার রক্ত তখন বরফের মতো শীতল হওয়ার উপক্রম হলো। কি ভয়ঙ্কর! শিয়ালের মাথাওয়ালা মূর্তিটা যেন প্রস্থানরত আত্মার ঈশ্বর। হয়তো কেউ আমাদের ধোকা দিতে চাইছে। হারপার, যা মূর্তিটা এবার তোমার টেন্টের ভিতরে গিয়ে ঢুকলো, তার মুখটা ভয়ঙ্কর শুকনো দেখাচ্ছিল। না, ভালো করে দেখুন, ডক্টর এমসের টেন্টে গিয়ে ঢুকেছে ওটা। সন্দেহের চোখে তার দিকে তাকালো ডাক্তার। তারপর ডক্টর টসউইলের কথার পুনরাবৃত্তি করলো সে। কেউ আমাদের ধোকা দিতে চেয়েছে। আসুন, এক্ষুনি আমরা লোকটাকে হাতে নাতে ধরবো।
দারুণ উৎসাহ নিয়ে সেই ছায়ামূর্তিকে অনুসরণ করার জন্য ছুটে গেল সে। আমি তাকে অনুসরণ করলাম, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেই পথ দিয়ে কোনো জীবন্ত মানুষ বা কোনো প্রেতাত্মা চলে যাওয়ার চিহ্ন নেই। বিক্ষিপ্ত মন নিয়ে আমরা ফিরে এলাম। এদিকে পোয়ারো তখন দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছিল আপন খেয়ালে। আমাদের টেন্টের সামনে বালির উপর বিভিন্ন আঁকাজোকা করতে দেখলাম তাকে। দেখেই বুঝতে পারলাম তার আঁকার বিষয়বস্তু 5টা তারাখচিত পেন্টাগন। একই ছবির পুনরাবৃত্তি করল সে। সেই সঙ্গে পোয়ারো তার স্বভাব মূল ভঙ্গিমায় ডাইনি এবং সাধারণ জাদুবিদ্যা প্রসঙ্গে এলোমেলোভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছিল। অল্প বিস্তর সবাই তার কথাগুলো মন দিয়ে শুনল। ডক্টর টসউইলকে উত্তেজিত হয়ে উঠতে দেখা গেল। আমার পাশেই দাঁড়িয়ে ছিল সে। আমার উদ্দেশ্যে বলে উঠল সে, এসব আজে বাজে কথা। উনি প্রলাপ বকছেন স্যার, একেবারে নির্ভেজাল প্রলাপ। লোকটি জুয়াচোর। মধ্যযুগীয় কুসংস্কার আর প্রাচীন ইজিপ্টের বিশ্বাসের মধ্যে তফাৎ কি তা উনি জানেন না। আমি এরকম খিচুড়ি মার্কা অজ্ঞতার কথা কখনো শুনিনি। উত্তেজিত বিশেষজ্ঞকে আমি শান্ত করলাম। তারপর টেন্টে পোয়ারোর সঙ্গে মিলিত হলাম। আমার ক্ষুদে বন্ধুটির চোখ দুটি খুশিতে জ্বলজ্বল করছিল। এখন আমরা শান্তিতে ঘুমাতে পারবো, আর একটা টানা ঘুম দিতে পারলে আমার খুব ভালো হয়। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। পোয়ারোর ঘুমের জন্য সব আকুতি প্রার্থনা বাধা পেল টেন্টের পর্দাটা হঠাৎ উঠে যেতে। তারপরে হাসানের আবির্ভাব ঘটতে দেখা গেল। তার হাতে ধুমায়িত একটা কাপ, সেটা সে পোয়ারোর দিকে এগিয়ে দিল। ক্যামোমাইল চা, এক ধরনের সুরা বিশেষ, তার খুব প্রিয়। সেই সঙ্গে আমার জন্য আরেক কাপ বলতেই আমি তার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিতেই সে চলে গেল টেন্ট ছেড়ে। সামনে আমরা আবার দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি টেন্টে রইল না। টেন্টের দরজায় দাঁড়িয়ে মরুভূমি দেখতে দেখতে পোশাক বদল করলাম। চমৎকার জায়গা, আর কাজটা চমৎকার। দারুণ আকর্ষণ বোধ করছি আমি। এই মরুভূমি জীবন, এই যে নিরুদ্দেশ হয়ে যাওয়া, সভ্যতার পাঠস্থানে বসে অনুসন্ধান চালানো, পড়ো তুমি নিশ্চয় রোমাঞ্চ অনুভব করবে। এর উত্তর আমি পেলাম না। একটু বিরক্ত হয়েই ঘুরে দাঁড়ালাম। আমার সেই বিরক্ত ভাব দ্রুত বদলে গিয়ে চিন্তার কারণ হয়ে উঠল। গেটের উপর পোয়ারোকে পড়ে থাকতে দেখলাম। তার মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত। তার পাশে একটা খালি কাপ পড়ে থাকতে দেখা গেল। দ্রুত আমি তার পাশে ছুটে গেলাম। তারপরে তেমনই দ্রুত পায়ে টেন্ট থেকে বেরিয়ে ক্যাম্প পেরিয়ে ডক্টর এমসের টেন্টের দিকে ছুটে গেলাম। ডক্টর এমস, এক্ষুনি চলে আসুন। কি ব্যাপার? আমার বন্ধু অসুস্থ, মৃত্যু পথযাত্রী। ক্যামোমাইল চা পান করেছিল সে। হাসানকে ক্যাম্প ছেড়ে চলে যেতে দেবেন না। বিদ্যুৎ চমকের মতো আমাদের টেন্টে ছুটে এলো ডাক্তার। যে অবস্থায় দেখে গিয়েছিলাম ঠিক তেমনি কোচের উপর পড়েছিল পোয়ারো। অভূতপূর্ব বলপ্রয়োগ করা হয়েছে। আপনি কি যেন বললেন? কি ধরনের পানীয় খেয়েছিলেন তিনি, বলুন তো? এই বলে শূন্য কাপটা হাতে নিল সে। না, আমি ওই চা খাইনি। একটা শান্ত কণ্ঠস্বর ভেসে এলো পিছন থেকে। বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ালাম আমরা। ততক্ষণে বিছানায় উঠে বসেছিল পোয়ারো। হাসছিল সে। আমার বন্ধু যখন রাতের শোবার বর্ণনা দিচ্ছিল তখন সেটা ঢালার সুযোগ পাই, তবে আমার গলায় নয়, একটা ছোট্ট বোতলে। আর ওই বোতলটা যাবে রাসায়নিক বিশ্লেষণের জন্য, ঠিক কি না? একজন বিচক্ষণ ব্যক্তি হওয়ার দরুন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন সংশয়ে কোনো সুরাহা হয় না। আপনাকে ডেকে আনার সময় হেস্টিংসের অনুপস্থিতিতে সেই বোতলটা নিরাপদ জায়গায় রেখে দেওয়ার যথেষ্ট সময় পেয়েছিলাম। হেস্টিংস, তাড়াতাড়ি ধরো ওকে। পোয়ারোকে আমি ভুল বুঝলাম। আমি তো আমার বন্ধুকে বাঁচাতে গিয়েছিলাম। একরকম ছুটেই ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু ডাক্তারের দ্রুত নড়েচড়ে ওঠার অন্য একটা মানে ছিল। সে তার হাত নিজের মুখের কাছে তুলে ধরল। একটা তীব্র রাসায়নিক গন্ধে ভরে উঠল বাতাস। মুহূর্তে সামনের দিকে ঝুঁকে পড়ে শেষ পর্যন্ত মাটির উপর লুটিয়ে পড়ল সে। আরও একটা শিকার, তবে সম্ভবত এটাই শেষ। আর এটাই সব থেকে ভালো উপায়। ওর মাথায় তিনটে মৃত্যু গজগজ করছিল এক সময়। ডক্টর এইমস, কিন্তু আমি তো জানতাম তুমি ছিলে ভূত পেতে বিশ্বাসী, ছিলে না? তুমি আমার ভুল বুঝেছ হেস্টিংস। আমি বোঝাতে চেয়েছিলাম ভয়ঙ্কর কুসংস্কারে আমি বিশ্বাসী। অপ্রাকৃতিক শক্তির জন্য এসব লাগাতার মৃত্যু ঘটে যাবে,
এটা যদি একবার মানুষের মনে গেঁথে দেওয়া যায় তাহলে প্রকাশ্যে দিবালোকে কাউকে তুমি ছুরিবদ্ধ করে হত্যা করে অনায়াসে সেই মৃত্যুটাকে অপ্রাকৃতিকর শক্তির ঘাড়ে চাপিয়ে দিতে পারবে। শুরু থেকেই আমি সন্দেহ করেছিলাম এই সহজাত ধারণার সুযোগ নিচ্ছে কোনো এক লোক। আমার ধারণা স্যার জন উইডলারের মৃত্যুর পর থেকে তার মাথায় আসে এটা। আমার যতদূর ধারণা স্যার জনের মৃত্যুতে কেউই লাভবান হবে না। মিস্টার ব্রেবনারের ব্যাপারটা ভিন্ন ধরনের। তিনি ছিলেন প্রচুর ধনসম্পত্তির মালিক। নিউ ইয়র্ক থেকে যেসব খবর সংগ্রহ করেছি তার মধ্যে অনেকগুলোই তথ্যপূর্ণ। শুরুতেই তরুণ ব্রেবনার বলেছিল ইজিপ্টে তার একজন বন্ধু আছে যার কাছ থেকে সে ধার পেতে পারে। একটু মাথা ঘামালে দেখা যাবে বন্ধু বলতে সে তার জ্যাঠামশাইকে বুঝিয়েছিল। বন্ধু মানে হিতাকামী, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে জ্যাঠামশাইয়ের নাম সোজাসুজি উল্লেখ করতে সে পারত, কিন্তু সে যে কারণেই হোক সেটা গোপন রাখতে চেয়েছিল সে। আর একটা জিনিস হলো, অনেক টাকা খরচ করেছিল সেই ইজিপশিয়ানে যাওয়ার জন্য। দেশে ফেরার মতো অর্থ তার কাছে ছিল না। এদিকে তার জ্যাঠামশাই সাফ জানিয়ে দেন এক পনিও তাকে ধার দেবেন না। তবু নিউ ইয়র্কে ফিরে এসেছিল সে। অতএব এর থেকে সহজে অনুমান করে নেওয়া যেতে পারে কেউ নিশ্চয়ই তাকে প্রয়োজনীয় অর্থ ধার দিয়ে থাকবে। এসব যুক্তি খুবই ক্ষীণ। এসব সত্য কিনা তা বিচার্য বিষয়। বিচলিত হয়েও না হেস্টিংস, শোনো, আরও অনেক তথ্য আছে। রূপকের ছলে এমন অনেক কথাই বলা হয়েছে যা আক্ষরিক অর্থে সত্য। এক্ষেত্রে যেসব কথা আক্ষরিক অর্থে সত্য বলে ধরা হয়েছে সেগুলো রূপকথা হতে পারে। তরুণ ব্রেবনার বলেছে আমি একজন কুষ্ঠরোগী, কিন্তু সে যে মারাত্মক কুষ্ঠরোগের শিকার হয়ে পরার দরুন আত্মহত্যা করেছিল এ কথা কেউ উপলব্ধি করতে পারেনি। কি? নরকীয় মনের এ এক চতুর আবিষ্কার। তরুণ ব্রেবনার ত্বকের অসুখে ভুগছিল অনেকদিন ধরেই। বহুদিন দক্ষিণ সমুদ্রের দ্বীপগুলোয় বসবাস করেছিল সে। সেখানে এ ধরনের অসুখের প্রবণতা ছিল। ডক্টর এমস তার পুরনো বন্ধু এবং একজন প্রখ্যাত চিকিৎসক। তার কথা অবিশ্বাস করার স্বপ্ন কখনো দেখেনি সে। এখানে এসে আমার সন্দেহ হয় হার্পার এবং ডক্টর এমসের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। অতি সত্বর আমি উপলব্ধি করি কেবল ডাক্তাররাই এ ধরনের জঘন্য ঘটনা করতে পারে এবং অপরাধ চাপা দিতে পারে। হার্পারের কাছ থেকে জানতে পারি যে আগে তরুণ ব্রেবনারের সঙ্গে পরিচিত ছিল সে। সন্দেহ নেই যে কোনো এক সময় তরুণ ব্রেবনার তার উইল কিংবা তার উপস্থিতিতে তার জীবন বিমা করে থাকবে। ডাক্তার দেখলো সেটা মোটা টাকার সম্পত্তি অধিকারী হওয়ার সুযোগ রয়েছে তার। মিস্টার ব্রেবনারের দেহে সেই ভয়ঙ্কর অসুখের জীবাণু টিকা দেওয়ার একমাত্র ডাক্তারের পক্ষে সম্ভব। তারপর তরুণ ব্রেবনার তার সেই ডাক্তার বন্ধুর মারফত সে ভয়ঙ্কর খবরটা পেয়ে হতাশায় ভেঙে পড়ে এবং নিজেকে গুলিবদ্ধ করে আত্মহত্যা করে বসে। ওদিকে মিস্টার ব্রেবনার মনে যাই থাকুক না কেন তিনি কোনো উইল করে যাননি। স্বভাবতই তার সব সম্পত্তির অধিকারী হতে পারত তার ভাইপো তরুণ ব্রেবনার, আর তার ভাইপোর অবর্তমানে সেসব অর্থ এবং সম্পত্তির অধিকার হবে ডক্টর এমস। আর মিস্টার সেইনার? আমরা নিশ্চিত হতে পারি না। মনে রেখো তরুণ ব্রেবনার সেও বেশ ভালো করেই জানতো। হয়তো সে সন্দেহ করে থাকবে কোনো ব্যাপারে, কিংবা ডাক্তার হয়তো ভেবে থাকবে উদ্দেশ্যহীন এবং অপ্রয়োজনীয় একটা মৃত্যুকে। সবার মনে হতে পারে এটা অপ্রাকৃতিক শক্তির আর একটা শিকার বটে। তাছাড়া আমি তোমাকে একটা আকর্ষণীয় মনস্তত্ত্বমূলক ঘটনা বলবো। জানো হেস্টিং, একজন খুনির সবসময় ইচ্ছা হয়ে থাকে আর একটা সফল অপরাধ করার জন্য। তার আগের অপরাধের সাফল্য তাকে এইভাবে অনুপ্রাণিত করে থাকে। এই কারণেই তরুণ উইডলারের জন্য আমার আশঙ্কা ছিল। আর রাতে যে ছায়ামূর্তি তুমি দেখেছিলে সেটি ছিল হাসানের। আমার নির্দেশেই ছায়ামূর্তির পোশাক ধারণ করেছিল সে। আমি চেয়েছিলাম এইভাবে ডাক্তারকে ভয় দেখানোর জন্য, কিন্তু দেখা গেল অপ্রাকৃতিক শক্তির দেখিয়ে তাকে ভয় দেখানো সম্ভব না। তা করতে হলে অন্য কোনো পথ ধরতে হবে। আমার মনে হয়েছিল অপ্রাকৃতিক শক্তিতে আমার বিশ্বাস পুরোপুরি গ্রহণ করতে পারেনি সে। তার জন্য আমি যে ছোটোখাটো একটা নাটকের অবতারণা করেছিলাম সেটা তাকে ঠকাতে পারিনি। আমার তখন সন্দেহ হয় আমি তার পরবর্তী শিকার হতে যাচ্ছি, কিন্তু তার সেই নারকীয় ইচ্ছা সত্ত্বেও আমার ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুকোষগুলো এখানকার প্রচণ্ড গরমে এবং পায়ের নিচের তপ্ত বালি স্পর্শ একেবারে অকেজো হয়ে যায়নি। এখনও সেগুলো যথেষ্ট সক্রিয় আছে বলেই যথাসময়ে আমি তার মতলবটা ধরে ফেলি এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করি। বড় তার বক্তব্য অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেয়। বেশ কয়েক বছর আগে তরুণ ব্রেবনার একটা অশুভ উইল করে বসে। আমার এই সিগারেটের কেস
এটার তুমি খুবই প্রশংসা করে থাকো। মাত্র শহীদ রবার্ট এইমস আমার সবকিছুর উত্তরাধিকারী হবে। একসময় সে আমাকে জলে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। আমার এই উইল তারই কৃতজ্ঞতা স্বরূপ। যতদূর সম্ভব এই কেসটা ধামাচাপা পড়ে যায়, আর সম্রাট মেনহারার কবর খননের প্রতিহিংসা নেওয়ার প্রসঙ্গে সেই সব স্মরণীয় ধারাবাহিক মৃত্যু নিয়ে আজও জনসাধারণ আলোচনা করে থাকে। যে বিশ্বাসের কথা পোয়ারো আমাকে বলেছিল তা ইজিপশিয়ানদের বিশ্বাস ও চিন্তাভাবনার পরিপন্থী। আপনারা এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারোর গোয়েন্দা সিরিজের গল্প দি অ্যাডভেঞ্চার অফ ইজিপশিয়ান টুম। আজকের গল্পের সূত্রধার আমি সাম্য। গল্প পাঠ ও ক্যাপ্টেন হেস্টিংসের ভূমিকায় জয় পাল, এরকুল পোয়ারোর ভূমিকায় শুভঙ্কর আচার্য, লেডি উইলারের ভূমিকায় তনুশ্রী ব্যানার্জি, তরুণ ব্রেবনার উইলারের ভূমিকায় শুভম দেবনাথ, যুবক রুপার্ট ব্রেবনারের ভূমিকায় আর্য সেনগুপ্ত, ডক্টর টস উইলের ভূমিকায় অমিত, ডক্টর এমাসের ভূমিকায় রাজ চক্রবর্তী, ডক্টর সার্গাইয়ের ভূমিকায় সাম্য, তরুণ সেক্রেটারির ভূমিকায় নাজির, হাসানের ভূমিকায় গোড়া, পোস্টার ডিজাইন উপাচার্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক জয় পাল। আজকের গল্পের সমগ্র পরিচালনায় শুভঙ্কর আচার্য। আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আরও নতুন ধরনের গল্প শুনতে দ্য স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তারা বলে বাজিয়ে দিন। তবে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন।